প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলার প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আরে আমি তো কোনো সেলিব্রিটি না, আপনারা আমার কিভাবে চিনলেন বলেন তো? আপনি ইকবাল সাহেবের বড় ছেলে না? বুঝছি, আপনার আব্বার কাছে আসছেন। একদম ঠিক ধরছেন ভাই, আমরা আপনার আব্বার কাছেই আসছি। কিন্তু ভাই একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। ওই যে আপনাদের ড্রাইভার কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছেন না ভাই। একটু আপনি বললেন। কি বলেন? কার এত বড় সাহস? হ্যাঁ, এই রবি ভাইজান, সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তুই কি কি আবার বলেন তো, কি হয়েছে? কোনোভাবেই উনি বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি একটু বললে আমাদেরকে ঢোকার ব্যবস্থাটা করে দেন না ভাই, আমরা একটু। ও আচ্ছা, না আমি চাইলে আপনাদের এই বাড়িতে আমি ঢুকতে দিতে পারি না, অসম্ভব। আব্বা যাত্রার সঙ্গে দেখা করে না। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী নাসির। শুভ দুপুর ভাইয়া। তোমাকেও। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কেমন যাচ্ছে সময়টা? গানের মানুষ, গান নিয়ে তো বেশি ব্যস্ত থাকেন, কিন্তু যখন গান থাকে না, গান ছাড়া অন্যান্য আর কি ব্যস্ততা থাকে? হ্যাঁ, গান ছাড়া ব্যস্ত তো সাংসারিক জীবনে একটা সবারই তো, এটা তো মানে এটা তো কেউ অ্যাভয়েড করতে পারবে না। এছাড়া ব্যস্ততা থাকে, যেমন তুমি লক্ষ্য করে দেখেছো যে কিছুদিন ধরে তো দেশে একটা মানে ডিজাস্টার গেল আর কি বলতে গেলে পরপর। এরপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা কেবল শুরু করেছি আমরা। তো এই মুহূর্তে টুকটাক গানেরও কাজ করা শুরু করেছি, কারণ গত 2-3 মাস কোনো গান একটাও করতে পারিনি। আমরা ঘরবন্দি ছিলাম বলা চলে। খুব স্বাভাবিক। তো নতুন বাংলাদেশ, নতুন পরিবেশ, নতুন উদ্দীপনা, নতুন উদ্যম নিয়ে নতুনভাবে কাজকর্ম শুরু করেছি। এখন বাকি আল্লাহর ইচ্ছা। অবশ্যই একটু পেছনের দিকের গল্প যদি জানতে চাই, বেশ অনেকগুলো বছর তো হলো সঙ্গীতের সাথে। এতগুলো বছর তো আর এমনি এমনি যায় নাই। কখনো হয়েছে খারাপ সময় এসেছে, কখনো ভালো সময় এসেছে, সব মিলিয়ে ঝুলিয়ে আজকের এই অবস্থানটা তৈরি হয়েছে। একদম শুরুর দিকের স্মৃতি যদি আপনার কাছে জানতে চাই, কোন সময়টার কথা সব থেকে বেশি মনে পড়ে? আমার কাছে মনে হয় 90-এর দশকের কথাটাই আপনি আগে বলবেন। 90-এর দশকের কি রাইজিং টাইমটা, মানে আমার যে মানুষের স্ট্রাগল লাইফ থাকে কিন্তু স্টার্টিং টাইমটা, তাই না? ওইটা যখন সে ওভারকাম করে পার হয়ে যায়, তারপরে কিন্তু তার পিছু ফিরে তাকাতে হয় না। আমার ক্ষেত্রেও তাই। যখন শুরুটা বলতে গেলে দ্যাট টাইম ওয়াজ 88-এর টাইমে, যখন আমরা মানে আমরা প্রিপারেশন নিলাম, মানে প্রিপেয়ার্ড রেডি যে আমরা যাব একটা অ্যালবাম করতে যাব ঢাকাতে, ওই ব্যান্ডের সদস্যরা মিলে। তখন কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসটা খুব বেশি ছিল, বিশেষ করে আমার, কারণ আমার বাবা ছিলেন হাজি। আচ্ছা। হ্যাঁ, তো আমি যে এই গান করব, গানের জন্য টাকা নিয়ে আমি ঢাকাতে যাব, বা কিন্তু বলাই যাবে না। তো পারিবারিক ভাবেও তো একটা বাধাগ্রস্ত হয়েছে ছিলাম। মায়ের একটু সাপোর্ট ছিল, ওই মায়ের সাপোর্টটার জন্য আজকে আমি নাসির, কারণ মা চাইতেন যে আমি গান গাই। এবং সবচেয়ে মজার বিষয় কি, যখন আমি, বাবা তো দিতেনই না, অনেক কষ্ট করে লাইফটা পার করে যখন গান হিট হয়ে গেল, মার্কেটে আমার পরিচিতি আসলো, বাবাই দেখা যাচ্ছে কোনো দোকানে শার্ট প্যান্ট বা তার সেই সময় কিছু বানাতে যাচ্ছে বা পাঞ্জাবি বানাতে যাচ্ছে, বলছে যে এই এটা কিন্তু নাসিরের বাবা। তো তখন সে কিন্তু শুনতো এবং সে প্রাউড ফিল করতো, এবং ঘরে এসে বলতো কি ব্যাপার, তোমার ছেলে
ছেলেরা দেখলাম সবাই চেনে এই ব্যাপার। তা আসলে বাবা কিন্তু তখনও গর্ববোধ করতেন না, কিন্তু মা গর্ববোধ করতেন যে আমার ছেলেকে সবাই চেনে। আচ্ছা, পরবর্তীতে নিশ্চয়ই বাবার থেকেও সেই সহযোগিতা বা আন্তরিকতার জায়গাটা না পেয়েছেন? না, বাবার কোনো কখনোই পাননি? দিনই আমি পাইনি না। গানের প্রতি যে ভালো লাগাটা, এটা আপনার কাকে দেখে তৈরি হয়েছিল? এসএসসির তখন বলি ক্লাস 9-10-এ পড়ি তখন আমি, ওই মুহূর্তে সেই ছেলেবেলার কথা, তাজ নামে আমাদের ফ্রেন্ড ছিল, ও গিটার বাজাতো, খুব ভালো গিটার বাজাতো এবং গানও করতো। তো ওই তাজের বাসায় আমরা আড্ডা মারতে যেতাম। তো সঙ্গে মিজান নামে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি জানি না মিজান দেখবে কি না এই অনুষ্ঠানটা, আমি ঋণী মিজানের কাছে যে মিজান আমার গিটার কিনে দেওয়ার পিছনে তার অবদান ছিল। আচ্ছা, ওরে দেখে আমি ইনফ্লুয়েন্স মানে পেলাম, ইন্সপিরেশনটা পেলাম। হ্যাঁ, আমাকে ইনফ্লুয়েন্স করে বললো যে তুমি দোস্ত একটা কাজ করো, তুমি ওর সেকেন্ড গিটারটা কিনে নাও। আচ্ছা, আমার না পয়সা ছিল না সত্যি, অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তখন আমি মিজানরে বলছিলাম দোস্ত আমার তো আসলে পয়সা নাই, আমি কিভাবে কিনবো, 400 টাকা লাগবে। সেই সময় 400 টাকা মানে অনেক টাকা। তো 400 টাকা তখন আমি বললাম আমার মনে হয় 150 টাকা আছে, বলে বাকি টাকা আমি দেবো দোস্ত। ওর বাবা একটু সলভেন্ট ছিল, মানে সলভেন্ট বলতে না, আমার বাবাও সলভেন্ট ছিল কিন্তু আমার বাবা সাপোর্ট দিতেন না তো এটা, আর ওর বাবা এগুলিতে আবার ছিল। তো ও ওখান থেকে আমাকে দেওয়ার পরে তো ফার্স্ট সেকেন্ড হ্যান্ড গিটার কিনলাম আমি, আর ও একটা ইন্ডিয়ান গিবসন গিটার কিনলো। আচ্ছা, মানে সেই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। তারপর কি ব্যান্ড দল তৈরি করা, তারপরে আমি শেখা শুরু করলাম। ইভেন মজার একটি ঘটনা বলি, এটা না জানলে দর্শকরা অনেকে জানবেন না। আমি না বাবার ভয়ে রাত 11টা-12টার পরে বাবা ঘুমাই যেতেন, কিন্তু ভোর উঠে নামাজ পড়তেন, আমি ওই 12টা 1টা 2টা পর্যন্ত গিটার প্লে করতাম এভরিডে, এবং চুরি করে খাটের নিচে গিটার রেখে ঘুমাতাম। একদিন বাই দ্য ওয়ে আমার মানে আমি এমন বুঝি নাই যে এরকম ভোর 5টা বেজে যাচ্ছে আমি জানি না, আজান দিয়ে দিছে তাও জানি না, আমি প্র্যাকটিস করে গেছি। কিন্তু আমি যেন কেন ওই দিন আমার বুঝলাম না, বিভোর হয়েছিলাম, ডুবে গিয়েছিলাম আমার ভিতরে। তো পরে আব্বা যখন উজু করতে উঠলেন, তো আমি বাই দ্য ওয়ে আমাদের বাড়িটা একদম সিঁড়িতে উঠলে ডান হাতে একটা সিঙ্গেল রুম, ওইটাই আমি থাকতাম রাস্তার পাশে একদম একদম সাথে লাগানো। আর বাই এল প্যাটার্নের বাড়ি আমাদেরটা লম্বা, ওখানে বাবা মামারটা ভিতরে একদম, তারপরে বড় বোন এরকম তো ড্রয়িং রুম, এইভাবে ছিল আমাদের ইয়েটা। তো আমি ওখানে থাকতাম, তো আমার আওয়াজটা যেত ইয়েতে, আব্বা মার কাছে যেত না, দূরে ছিলেন। কিন্তু যে মানে কি বলে যে গোসলখানাটা যেটা ছিল সেখানে সে উজু করতেন, যেখানে এসে সেই উজু করার থেকে খুব ওটা নেয়ার মাঝখানে শুধু একটা সিঁড়ি, তো গভীর রাতে তো অটোমেটিক্যালি আওয়াজটা আসতো। উনি পেয়ে যখন দেখলেন কিচ্ছু বললেন না, কিন্তু আমারে উনি সোজা গিয়ে আমার উঠে বললো কি, পারভিনের মা, আমার বড় বোনের নাম পারভিনের মা, তোমার ছোট ছেলে কি করতেছে যায় দেখো দেখে আসো যাও। আম্মা এসে তারপরে তা বললো তুমি যাও নামাজ পড়তে, আমি দেখতেছি। তা আম্মা এসে টোক্কা দিল, আমি তো আমার আর জানে পানি নাই। হাই হাই, তখন বুঝলাম যে আমি যখন বাজায় যাচ্ছি আওয়াজ পাওয়ার সাথে সাথে আমার দুনিয়ার সব যেন হয়ে গেল, কি ছিল না সেই দিনগুলো। তারপর আম্মা বললো যে বাবা এই বুড়া বয়সে কেমন তোর জন্য বকা শুনবো, তো বাবা এইগুলো বলে গেল। আমি আম্মা আর করবো না। তাতে তো থামিয়ে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে ইউথ ব্যান্ডের কাজ শুরু করলেন এবং একটা সময় ব্যান্ড দলটা ছেড়ে দিয়ে আপনি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এই ব্যান্ড দলটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? নিয়েছিল আসলে ব্যান্ড কেউ ছাড়তে চায় না, ব্যান্ড ইজ এ টোটাল টিম ওয়ার্ক, তাই না? এই টিম ওয়ার্কটা ভেঙে যায় কখন, যখন মতের সাথে অমিল হয়। তা আমাদের ব্যান্ড লিডার টজু ভাইয়ের কাছে আমাদের মানে ফান্ডিং গুলি ওনার কাছে থাকতো আর কি, সব টাকা পয়সা হিসাব কিতাব উনি অনেক সময় দিতেন না, বা আমরা চাইলেও ঠিক মতন করতেন না। এই একটা প্রথম দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন কনসার্ট প্রোগ্রাম করলে টাকাটা কিছু মতাদর্শের একটা পার্থক্য, হ্যাঁ ওটা নিয়ে এই মানে কনফ্লিক্ট তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয় আমাদের। এই দ্বন্দ্বটা থেকে আস্তে 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 বিস্ফোরণ হয়। তখন আমি ডিসাইড করি যে না আর আমি করবো না, কারণ আলটিমেটলি তখন আমার বিভিন্ন কোম্পানি থেকে আমার অফার আসে সলো অ্যালবামের, বাট আমি ব্যান্ডের দিক তাকে কিন্তু আমি যাইনি। যখন দেখলাম আমি লস করতেছি, আমি ব্যান্ডের থেকে আমি ঠকতেছি, প্লাস আমি যে সলো ক্যারিয়ার করি আলাদা করি, আমি এখান থেকে একটা অ্যালবাম সে লাইক পরে যখন প্রথম দিলাম ডিপি প্রোডাকশন, ডুয়েল প্রোডাকশন, প্রয়াত জানে আলম ভাই সঙ্গীত শিল্পী, উনি মারা গেছেন, উনি প্রথম আমাকে অ্যালবাম সলো করলেন, তুমি আমারই মনে আছে আমার। তো উনি করলেন, আমি কিন্তু সেই সময় কিন্তু আমি প্রায় 15-16 হাজার টাকা পেয়েছিলাম। মানে দ্যাট ওয়াজ বিগ ড্রিল আমার লাইফে, একটা বিশাল ব্যাপার, এতগুলো টাকা। একটা সময় ঢাকা শহরে এসে আমি থাকার জন্য অনেক কষ্ট করছি। আমরা কিন্তু জাজিম বানিয়ে আমরা সব একসাথে ব্যান্ড আমরা ঘুমাতাম নিচে। হ্যাঁ, সে একটা মজার লাইফ ছিল, কিন্তু ওটা কিন্তু ওটার মজা আলাদা। এখন সোনার পালঙ্কে ঘুমালে ওই মজা হবে না। হ্যাঁ, তো যাই হোক এইভাবে লাইফটা কেটে গেল। যখন সলো করলাম, হিট হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আমি
সলোতেই মনোনিবেশ নিজের করলাম। মতন করে নিজেকে গোছানোর কাজটা আবার নতুন করে শুরু আর হলো। সবচেয়ে বড় বিষয়কে বলি, ব্যান্ডে যেমন বাইন্ডিংস থাকে, এখানে কোনো বাইন্ডিংস নেই। আমার মুক্ত আকাশে আমি একাই উড়ে বেড়াচ্ছি, আমি নিজে, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করতে পারছি, এই জন্য সলোই চলে আসলো। আর একটা বিষয় কি ভাইয়া, দুটো সাইডেরই না, পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই থাকে গানের। মানুষ গান তো শুনতেই চাইবো, একটি গান শুনি এখন। বন্ধুরে আমারে আর এমনে মারিস না, বন্ধুরে আমারে আর এমনে মারিস না, আমি তোর পিরিতের মরারে আর দিস না পোড়া, আমি তোর পিরিতের মরারে আর দিস না পোড়া, পোড়া মানুষ আর পুড়িস না, আমারে আর এমনি মারিস না, বন্ধুরে আমারে আর এমনি মারিস না। এটা স্যাড সং। এই গানটি আমার হিট গান, এবং বিশেষ করে এই গানটি দুঃখের যারা আছে তারা বেশি শুনে, এবং একটা দরদ আছে গানটার মধ্যে। দরদ আছে। আচ্ছা, আপনার তো এই গানের সময়কার একেবারে শুরুর দিককার গল্প শুনছিলাম। আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে গানের তালিম নেওয়ার সুযোগ কি হয়েছে কোনো ওস্তাদজির কাছ থেকে? তালিম অ্যাকচুয়ালি কি, যখন আমি এটা মজার একটা প্রশ্ন করছো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আমি ব্যান্ডে ছিলাম তখন তো আমি গিটারের উপর তালিম নিয়েছিলাম, কিন্তু সলো পারফরমেন্স যখন করলাম তখন তো গলার ইয়েটা করতে হয়। তো আমি শিখেছি কিছু শিখেছি, মানে ফাঁকে ফাঁকে। যেমন আমার বন্ধু প্লাস সে গজলিস্ট আরিফুল ইসলাম মিঠু, আমি তখন রামপুরাতে যখন প্রথম থাকি তার কাছ থেকে আমি তালিম নেই যে হাউ টু মেক মাই ভয়েস। হ্যাঁ, তো ওইটার জন্য আমার বলতো যে এইভাবে চর্চা করলে গলাটা দরাজ হবে, গলাটা ইয়ে হবে। কারণ ব্যান্ড স্টাইলে গলার ছিল একটা ডিফারেন্ট, আর সলো গলাটা আরেকটা স্টাইল। তো এইভাবে আস্তে আস্তে ওইটার থেকে আমার গান গাইতে গেলে হার্ড স্টাইলে চলে আসতো গান গাইতে গেলে, কারণ ওই যে আমার তো হার্ড স্টাইলে গান গাওয়া অভ্যাস ছিল, হার্ড রক বা ব্যান্ডের যে একটা এরকম। আর সলো গান তো অ্যাকচুয়ালি মেলোডিয়াস। তো ওইভাবে আস্তে আস্তে নিজেকে রপ্ত করে ফেলি। তারপরে তো এখন তো আমি বলতে বলি ভার্সেটাইল সিঙ্গার, বিকজ আমাকে ব্যান্ড স্টাইলে গান দিলে আমি তো ইউজ টু, ওটা খুব ভালো করেই গাইতে পারি, কারণ আমি তো স্টাইলে ছিলামই, আমার স্টার্টিংটা শুরু ছিল এটা। আর সলো এখন ক্লাসিক্যাল দিক বা ফোক দিক, আধুনিক যে কোনো গান দিক না কেন সেটা গেয়ে দিতে পারি। অভিজ্ঞতার জন্য যে দক্ষতাটা আমাদের তৈরি হয়। স্টেজ পারফরম্যান্সের জন্য অনেক জায়গাতে যাওয়া হয়েছে। কোথায় কোথায় গিয়েছেন বা সেই সময়কার বিষয়গুলো? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় যাওয়া হয়েছে, দেশের বাইরেও মানে খুব বেশি দেশ ঘুরিনি, গোটা 8-10টা দেশ ঘুরেছি। তার মধ্যে একটা কনসার্টের কথা মনে পড়ে আমার, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে। তো আমি সবাই গিয়েছিলাম, আখিল আলমগীর, আমি, বারি সিদ্দিকী, তারপরে যে নায়ক নীরব, তারপরে আরও নাচের কিছু মেয়েরা ছিল, যাই হোক সবার কথা মনে নেই। তো ওখানে আর্টিস্ট অনেক ছিল, তাই না? তো এখানে আসলে বিদেশের মাটিতে গেলে বোঝা যায় যে আমাদের মানুষ, মানে আমাদের মাটির গান কত পছন্দ করে। বাংলা গানের যে মূল্যায়নটা সেটা ওখানে গেলে বেশি পাওয়া যায় সত্যি, কারণ ওরা তো আসলে একা থাকে, রাতে সারাদিন কাজ করার পর রাতে গিয়ে ওই গানগুলি শুনে দেশাত্মবোধ বা দেশপ্রেমটা বেশি কাজ করে, প্লাস প্রিয়জন, অর্থাৎ দেশের মা, কারোর বউ, কারোর এগুলি মনে পড়ে, মা বাবার কথা মনে পড়ে, এই গানগুলি শুনে তারা ঘুমায়। তা গেস্টে যখন গানটা প্রথম আমি ওপেনিং কিন্তু এই গানটাই গিয়েছিলাম, যে বন্ধুরে আমার আর এমনি মারিস না। এই গানটা গাওয়ার পরে মানে কি বলবো, আর বলার অপেক্ষা রাখে না, ওইরকম রেসপন্স, সেরকম রেসপন্স, মাশাআল্লাহ। শিল্পী সার্থকতা সেখানে। মাঝখানে এসে আবার 2-3টা গান গাওয়ার পর 3টা গাওয়ার পরে আবার প্রথম গানটা রিকোয়েস্ট আবার গাইতে হবে। আমি ওটা গেলাম, গিয়ে আবার আর 2-3টা গান গেয়ে, কারণ আর্টিস্ট তো অনেক, 5-6টার বেশি গান গাওয়া যাচ্ছে না। তো আমি বললাম এটি আমার শেষ গান। গান শেষ হওয়ার পর সব স্টেজে উঠে গেছে, প্রায় 150-200 উঠে গেছে ছেলেপেলেরা, সব বলছে ছেলেই, ওখানে কোনো মেয়ের কোনো কারবার নাই। তো সব শ্রমিক ভাইয়েরা আমার, ওদের অর্জিত মানে ঘাম ঝরানো অর্জিত পয়সা দিয়েই কিন্তু বাংলাদেশের রেমিটেন্সগুলি আসে। তো
তো ওদের রিকোয়েস্ট ফেলতে পারিনি, বলছে শেষ গানটি ওইটাই হবে আবার। আচ্ছা, মানে আমার লাইফে 3 টাইমস একই গান 3বার। চমৎকার ভাই, একটা বিষয় জানতে চাইবো, একজন শিল্পীর সব থেকে বড় গুণ হচ্ছে তাকে সব সময়ের জন্য সমসাময়িক হতে হয়, বা সময়ের সাথে যে বিষয়টা চলার যে বিষয়টা সেটা থাকতে হয়। আপনি তো গান করছেন বহু বছর এবং অনেক শ্রোতা দর্শকদের রুচির কথা মাথায় রেখে আপনি গান করে এসেছেন, সেই গানগুলো কিন্তু আলোচিত হয়েছে, শ্রোতা দর্শক পছন্দও করেছে। আজকের এই সময়টাতে যখন গান করেন আপনার গানগুলো কিন্তু একই রকম ভাবেই হিট হয়, সেই গানগুলো শ্রোতা দর্শক একই রকম ভাবেই গ্রহণ করছেন, এটার পেছনে রহস্যটা কি? এটার পিছনে প্রথমত সবই অলমাইটি আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না, গাছের পাতা নড়ে না। দ্বিতীয়ত হচ্ছে হয়তো এটা অভিজ্ঞতার ফসল থাকে, কারণ একটা শিল্পী যখন গান করে তাকে প্রথমেই গান চুজ করার ক্ষেত্রে তাকে ফাইনালি ডিসাইড করতে হবে যে আমি কি গান করছি, এই গানটার কথাটা কি, এটা কি মানুষ সহজভাবে নিবে কিনা। যেমন আমার সম্প্রতি ডুয়েট একটি গান করেছি, তুমি থাকো ওই পারে, আমি আর এই সময়ের জনপ্রিয় শিল্পী, ও তো ভাইরাল, আমার এই গানটা গিয়ে ভাইরাল, তারপর পর ওই আমি তোর বারবার প্রেমে পড়ে যাই, এই গানটি গিয়ে সে ভাইরাল হয়ে পরবর্তীতে সে ভাইরাল হয়েছে, কিন্তু আমার গানটা দিয়ে সে ভাইরাল হয়েছে। গীতিকার তোফাজ্জল হোসেন, ও একটা গার্মেন্টসের একটা ম্যানেজার, খুব গ্রামের ছেলে, খুব ভালো লেখে, খুব ভালো মেধাবী ছেলে। আমি প্রথম থিমটা দিচ্ছি ওকে, আমি বলছি তোফাজ্জল তুমি একটা ফোক গান তো ভালো লেখো, তুমি দেখো তো একটা ডুয়েট করো তো। আমি একটা থিম রাতে চিন্তা করছি, ভাই কিরকম, তুমি থাকো ওই পারে আর আমি থাকি এই পারে, হ্যাঁ, তো এই মাঝখানে আমাদের যে ব্যবধানটা কেন এবং মিলনটা করতে হবে, আমাদের মিলাই দিতে হবে। গানের থিম দিলাম, তুমি আমাকে লিখে পাঠাও। ভাই আমাকে 2 দিন সময় দেন, আমি মুখটা লিখে পাঠাই। তো তখন 2 দিন পরে আমাকে পাঠালো যে তুমি থাকো ওই পারে আর আমি থাকি এই পারে, দুইয়ের মাঝে ভরা নদী, মিলন হবে কি করে। তখন মেয়ে বলছে আমায় পেতে বন্ধু যদি আসো তুমি এ পারে, বুকের মাঝে যত্ন করে রাখবো আমি তোমারে। তখন আমি আবার উত্তর দিচ্ছি ঘাটে বাঁধা নাই যে তরি, কেমনে যাব তোমার বাড়ি, পরাণ আমার সয়নারে। তখন ওই মেয়েটা সাহস দিচ্ছে, মেয়ে বলছে যে তুমি প্রেমের নাও বানিয়ে ভালোবাসার বৈঠাবে, যাও নিয়ে যাও আমারে। সুপার ডুপার ভাইরাল হয়ে গেল গানটা, এবং টিকটকে টানা 3 মাস ট্রেন্ডিং এ একদম 1 নম্বর ছিল। ইভেন এখনো আছে, এখনো টপ 10 এর মধ্যে। রহস্যটা কিন্তু জানা হলো না। হ্যাঁ, এই যে রহস্যটা, মানে গানের কথাটাই তাহলে মূল রহস্যটা বলি, যে এই যে গানটা আমরা কিন্তু আগে শ্রোতা মানে রুচির উপর ডিপেন্ড করে গানটা করি, কারণ আমার জনসাধারণ হচ্ছে কি, আমাদের আপামর জনসাধারণ কিন্তু মানে সব মিডল ক্লাস আর লোয়ার ক্লাস, তারা কি ধরনের গান শুনতে চায়, মানে শ্রোতা কারা সেটার উপর নির্ভর করছে আমি কি ধরনের গান করব। সেইটা যদি মাথায় রাখা যায় তাহলে যে কোনো গানই আসলে হিট করা সম্ভব। একেবারেই শেষের দিকে আমরা চলে এসেছি, আপনার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছিল, গল্প করতে দারুণ লাগছিল, কিন্তু একেবারে সময় যেহেতু শেষ, আর সব শেষে আমরা আরো একটি গান শুনতে চাইবো আপনার কাছ থেকে। আরেকটি গান, আমি তো সব সময় যে কোনো প্রোগ্রামের শেষে এন্ডিং আমার ওই গানটাই করি, যে এই পৃথিবীতে যারা আশা আছে তার চলে যেতেই হবে, যাওয়াটা অনিবার্য। আমার ওই বিখ্যাত গানটি, একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনোদিনও ফিরে আর আসবো না, একাকী আধার ঘরে তোমাকে মনে করে, 2 চোখের জলে আর ভাসবো না, একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে, কোনোদিনও ফিরে আর আসবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও তোমার প্রাণবন্ত উপস্থাপনার তারিফ করি, এবং সেই সাথে এনটিভিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আমার মন থেকে লাল গোলাপের শুভেচ্ছা, যে আমাদের মতন আর্টিস্টদেরকে আপনারা এনে এরকম সুযোগ করে দেন, মানুষদেরকে আমাদের 2-4টি না বলা কথাগুলো বলার সুযোগ করে দেন। অনেক অনেক ধন্যবাদ। আর পর্দার আড়ালের লোক যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।